এবং আমি একটা ব্যক্তিগত জিনিস আপনাকে শেয়ার করি। উনি যখন মন্ত্রী ছিলেন না, তখন মাঝে মাঝে উনি ইনবক্সে কথা বলতেন। তখন তিনি মন্ত্রী হননি, দলের মধ্যে তার অবস্থা তখন কোণঠাসা। এবং উনি আমাকে প্রায় বলতেন যে সংবাদের লেখাগুলি উনি পড়েন, কারণ উনি মাঝে মাঝে সংবাদে লিখতেন। মন্ত্রী হবার ইমিডিয়েট পরে আপনার তখন বোধহয় প্রতিমন্ত্রী পাতিমন্ত্রী এরকম কিছু একটা আপনার যোগাযোগের একটা দায়িত্ব উনার ছিল। আমাদের পার্বত্য জনপদে থানচি নামে একটা এলাকা আছে, নিশ্চয়ই জানেন। তো জি। থানচিতে খাদ্য সংকট দেখা দিয়েছিল সরবরাহের কারণে। এমন না যে খাদ্যের সংকট, সরবরাহ জনিত কারণ, পৌঁছানো যাচ্ছে না। জি। তা আমি ফেসবুকে একটা ছোট্ট ছড়া দিয়েছিলাম যে উন্নতি হয়েছে মানছি, উন্নতি হয়েছে মানছি, চাটগা থেকে কত দূরে থানচি, এটা তো আপনাদের ব্যর্থতা। উনি রেগে মেগে আমাকে ইয়ে করলেন, এই ফেসবুকের ইনবক্সে একটা মেসেজ দিলেন, সিডনিতে থাকেন, বাস্তবতা জানেন না, আমি তো জান দিয়ে ফেলতেছি, এটা এক্ষুনি উইথড্র করেন। বুঝছেন? তো এইটা হচ্ছে ইনিশিয়াল পর্বের কথা। তারপরে তার যে ব্যাপ্তি, তার পেছনে মাসুদ, ওই যে কি ভালো হয়ে যা মাসুদ, তারপরে ধরেন ওই যে রসগোল্লা খাওয়ানো টেকনাফের বদি, তখন তো আমরা তো সৌদি হয়ে গেছি, আমরা আর কে, আমাদেরকে উনি আর চিনে না। কিন্তু প্রশ্ন হলো আপনি যেটা বলছেন যে কৃতকর্মের দায়, কৃতকর্মের শুভ ফল, দুইটাই কিন্তু মানুষকে পোহাতে হয়। আমি খুবই দুঃখিত এই কথাটি বলার জন্য, খুবই বিব্রত বোধ করছি যে মারা গেলে তো তার দাফনও তার দেশে হবে না। আমরা ধরেন স্বেচ্ছায় দেশ ছেড়ে এসেছি, একটা জিনিস বুঝতে হবে, যারা প্রবাসী হয়, অভিবাসী হয়, যারা স্বেচ্ছায় দেশ ছেড়ে চলে যায়, তাদের মেন্টাল সেট আপটা আরেক রকম। তখন তারা যেখানে যায় সেখানে একটা পরিবেশ গড়ে ওঠে, সেখানকার লোকরা তাদের চেনে এবং তাদের জানাজা বা সৎকারে শয়ে শয়ে হাজার হাজার লোক হয়। কিন্তু আপনি যে জায়গায় গিয়েছেন সেটা তো পলায়ন, রাইট। তাই না? এই যে আমি বলবো কি, ওবায়দুল কাদেরের কি হবে, কতদিন তার আয়ু, এটা আমি আপনি ডিসাইড করতে পারবো না। আমাদের উচিত হবে মানুষকে বা সবাইকে বলা যে এটা থেকে শিক্ষা নেবেন। দেখেন আপনার এখানে আমি যখনই কথা বলি, মানুষ আমার কাছ থেকে গল্প শুনতে চায়। আমি ছোট্ট একটা গল্প বলি আপনাকে। নাসিরউদ্দিন হোজা, যার নাম বীরবল, বীরবলের যে বীরবলের সমাধিটা কেমন জানেন, কবরস্থানটা? বীরবলের কবরস্থানে আপনি যখন প্রথম যাবেন, লোহার জং ধরা গেট, বিশাল বিশাল জং ধরা তালা এবং দুপাশে দেয়াল। আপনি বলবেন যে কেন আসলাম এখানে, এটা তো ঢুকতেই পারবো না, তাই লাভ কি? যখনই আপনি ফিরে চলে আসবার মতো উদ্যত হবেন, ওখানে লোক আছে, ওরা বলবে আপনি কি এটা দেখতে আসছেন? বলবে হ্যাঁ, বলবে আমার সাথে আসেন। আপনাকে একেবারে পেছন দিকে নিয়ে যাবে দেয়ালের, ওখানে গিয়ে দেখবেন আপনি হুট খোলা, কিচ্ছু নাই, মানে পেছন দিকে ঢুকতে পারবেন। তো বীরবল এই গল্পটার মাধ্যমে বলেছে যে মানুষ সামনের দিকে সব আটকে রাখে, পশ্চাৎ দিক পুরো খোলা, নিজে জানেই না। বুঝছেন? হ্যাঁ। এখন প্রশ্ন হলো, আমরা তার ধরেন দীর্ঘায়ু প্রার্থনা করা, এইটা একটা নৈতিক দায়িত্ব, কিন্তু আমরা চাইলেও তাই তিনি দীর্ঘায়ু হবেন না। আর বাঙালির আবেগটা, মাসুদ ভাই ওয়াহিদুল হক বলছিল একটা গল্প, ওয়াহিদুল হক বলছে যে বিশাল দশাশই এক পাঞ্জাবিকে মেরে ফেলেছে মুক্তিযোদ্ধা দুইটা, লিকলিকে মুক্তিযোদ্ধা। মারার পরে একটার না রিয়েলাইজেশন হয়েছে, কয় চল তো আবার দেখে আসি। দেখতে গিয়ে নাকি বিস্ময়ের সাথে বলতেছে, উরি বাপরে বাপ, এত সুন্দর মোটা একটা লোক আমরা মারলাম কেমনে। বাঙালি শত্রুর ব্যাপারেও আপনার ইমোশনাল হয়ে যায়, দেখেন। আর ও যদি বাঙালি, ও ও যদি মুক্তিযোদ্ধাটারে মারতো, বলতো কি মেনে এক ইবলিস খতম কিয়া হয়, এই কথা বলতো কিন্তু। হ্যাঁ। তো আবেগটা রাখি, আবেগটা আবেগের জায়গায় রেখে বলি, ওবায়দুল কাদের সাহেব আওয়ামী লীগের প্রচন্ড ক্ষতি করেছেন, প্রচন্ড ক্ষতি করেছেন, যার ছত্র ছায়াই তিনি করেন না কেন, তিনি ক্ষতি করেছেন। এবং সকল মানুষ একটা বিষয়ে একমত যে আশরাফ, সৈয়দ আশরাফ ভাইকে সরানোর পরে ওবায়দুল কাদের ছিল মিসফিট, আনফিট এবং আনজাজমেন্টাল একজন মানুষ, যার মাধ্যমে আওয়ামী লীগ আজকে এই পরিণতিটা বরণ করেছে। হিটলার মারা গেছে বলে কি আমরা হিটলারকে প্লাস পয়েন্ট দেব? বাঙালির নেতা এই যে সুভাষ বসু এত সংগ্রাম করেছেন, এত কিছু করেছেন বাঙালির জন্য, শুধু তার দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন ব্রিটিশ বিরোধী ভূমিকায়, তার ভূমিকার জন্য, হিটলারের সাথে সখ্যতার জন্য আমরা তাকে এখনো সেইভাবে নিতে পারি না। কাজে ওবায়দুল কাদেরের বিচার করবে ইতিহাস। তবে আমার ধারণা মতে তিনি আর নন্দিত হবার সুযোগ রাখেননি, এমনকি মৃত্যুকালেও। আমি যদিও তার দীর্ঘায়ু কামনা করি। জি।
আরেকটা ঘটনা, যেহেতু ওবায়দুল কাদের কথা উঠলো এখানে, মানে একজন ব্যক্তি, তারপর ভারত, এরকম প্রসঙ্গ, আরেকটা ছোট প্রসঙ্গ, ঠিক ছোটও না, মানে এটা আসলে এতটা গুরুত্ব নাও পেলে হতো, কিন্তু ব্যাপারটা হয়ে গেছে, আমাদের রাজনীতি ঢুকেও গিয়েছে একটু। সেটা হলো যে আমাদের ক্রিকেটার মুস্তাফিজুর রহমান, আইপিএল এ তার খেলার কথা ছিল, চুক্তিবদ্ধ ছিল, চুক্তিবদ্ধ হয়েছিল কিনা জানি না, নিলামে তাকে নেওয়া হয়েছিল 9 কোটি 20 লাখ রুপি দিয়ে আইপিএল এর জন্য। এবং আহ ওখানকার ধর্মীয় কিছু সংগঠন, উগ্রবাদী সংগঠন, তারা দাবি করেছে যে তাকে নেওয়া যাবে না, এবং সেই দাবির প্রতি শ্রদ্ধা জানিয়ে ভারতের ক্রিকেট বোর্ড তাকে বাদ দিতে বলেছে। এবং ভারতীয় ক্রিকেট বোর্ডের সেই দাবির, মানে সিদ্ধান্তের কারণে কলকাতা নাইট রাইডার্স তাকে বাদও দিয়ে দিয়েছে, এবং তারা বলেছে তারা নাকি তাকে নিরাপত্তা দিতে পারবে না, সেহেতু বাদ। এবং এর প্রতিবাদ আপনি জানেন বাংলাদেশের ভূমিকা। বাংলাদেশ, আমি মনে করি যে একটা ভালো ভূমিকা রেখেছে। বাংলাদেশের বক্তব্য হলো, তুমি যদি আমার একজন প্লেয়ারকে নিরাপত্তা দিতে না পারো, তাহলে আমার 24 জন প্লেয়ারকে তোমরা কিভাবে নিরাপত্তা দিবে? অতএব যে বিশ্বকাপ T20 হওয়ার কথা ছিল এই ফেব্রুয়ারিতে, সেই বিশ্বকাপে আমরা অংশ ভারতে নেব না। বিশ্বকাপের আপনার আরেকটা ভেন্যু আছে, শ্রীলঙ্কা, শ্রীলঙ্কা। আমাদের খেলা ওখানে বানাবো। এখন একদম শেষ মুহূর্তে এসে ভারত শুনলাম এটা, যে তারা নাকি বলেছে তারা রাষ্ট্রীয় নিরাপত্তা দিবে এই বাংলাদেশের এই 25 জনকে। বাংলাদেশ তবুও রাজি হচ্ছে না, না আমরা সেখানে যাব না, ভারতে যাব না আমরা। তো সম্পর্কটা একেবারে সাপে নেউলে হয়ে গেল নাকি? এখানে কি ধর্মটা কাজ করেছে নাকি রাজনীতি কাজ করেছে? আপনার কি মনে হয় আসলে? এটা দেখেন, এটা খুবই স্পর্শকাতর বিষয়। প্রথমে আমি বিষয়টা নিন্দা জানাই এইভাবে যে একজন খেলোয়াড়, সে হচ্ছে একটা ব্যক্তি, সে একটা ব্যক্তি, সে একটা দেশের মানুষ, সে একটা দেশকে রিপ্রেজেন্ট করে, কিন্তু এই ক্ষেত্রে সে দেশকে রিপ্রেজেন্ট করতে যাচ্ছিল না। মোস্তাফিজ যাচ্ছিল একটা দলকে রিপ্রেজেন্ট করবে, কলকাতা নাইট রাইডারকে। সেখানে একটা ব্যক্তি মানুষের প্রতি এই আক্রোশ এবং সিকিউরিটি দিতে না পারার কারণে তাকে নিলাম থেকে প্রত্যাহার করা বা না নিতে চাওয়া সিকিউরিটির কারণে, এটা তো ভারতের ব্যর্থতা। তাদের যে প্রশাসনিক কিংবা ধরেন শৃঙ্খলা বা আইনগত, সেটার একটা ব্যর্থতার একটা নজির। কিন্তু প্রশ্ন হচ্ছে, এটা ঠিক আছে, এটা আমি নিন্দা করি, নিন্দা জানাবো, এবং এবং বাংলাদেশে না যাওয়ার যে কারণ, সেই কারণটাকে আমি সমর্থন করছি। কিন্তু একজন যে খুব সুন্দরী ইয়ে আছেন না, উপদেষ্টা, রিজওয়ানা হাসান নাম বোধহয় উনার, উনি প্রায় দেখি এখন ক্রিকেট, হ্যাঁ প্রায় দেখি ক্রিকেট নিয়ে কথা বলেন। উনি বলছেন যে এটার মধ্যে রাজনীতি মেশানো হয়েছে। রাজনীতি কি আমরা মেশাইনি মাসুদ ভাই? আমি মুস্তাফিজের পক্ষে 100% দাঁড়িয়ে বলছি, মাশরাফির মতো অধিনায়ক বাংলাদেশে এখন পর্যন্ত একজনও আসেনি। তার বাড়ি জ্বালিয়ে দেওয়া, সে দুঃখ করে বলেছে যে তার মা বাবা এক কাপড়ে বেরিয়ে এসছে। এটাও তো আমাদের দেশে ঘটেছে একজন ক্রিকেটারের বিরুদ্ধে। আমাদের দেশে সাকিব আল হাসান কি রাজনীতি শিকার হয়নি? বিশেষ করে আমি সাকিবের কথা বলবো। আমাদের ওয়ার্ল্ড কাপে কি সাকিব আল হাসানকে খেলতে দেওয়া হয়েছিল? আমি বোধহয় আপনার শোতে আরো একবার বলেছিলাম যে পৃথিবীর যে কোনো প্রান্তে the only icon of Bangladesh is Sakib Al Hasan স্পোর্টস ওয়ার্ল্ডে। দি অনলি আইকন, একমাত্র আইকন, যে 3টা ফরম্যাটে বিশ্ব চ্যাম্পিয়নের গৌরব অর্জন করেছিল। এবং যে কাহিনী দিয়ে তাকে আমরা বর্জন করছি বা দূরে রেখেছি, সে কাহিনীটা কি সত্য? সে তো কানাডায় ছিল ওই সময়। সে যাত্রা বাড়িতে এসে কাউকে গুলি করবে ওই সময়? সে তো দেশের ভেতরেই ছিল না, সে হত্যার নির্দেশ দিবে। আপনি এটা, এইটা এইটা আপনি মানে, আমি বলছি কেন জানেন? প্রতিশোধের স্পৃহার আগুন যখন জ্বলে, সে আগুন কিন্তু অনেক দূরে ছড়িয়ে যায়। ওই যে অন্নদাশঙ্কর রায়ের একটা কথা আছে, আপনি যদি বিষাক্ত বীজ মাটিতেও রোপণ করেন, তার ছায়া কিন্তু আকাশে পড়ে। আজকে কি হচ্ছে? উপমহাদেশের সম্পর্কগুলো খারাপ হচ্ছে, বিশেষ করে নিকটতম প্রতিবেশীর সাথে। আমি বারবার বলছি, আমি আমার জন্মগত পরিচয় হিন্দু বলে অনেকেই আমাদেরকে মনে করেন আমরা হ্যাঁ আমরা কাঁচামাল হিসাবে কিন্তু রেজেন না। হ্যাঁ, এটা বুঝতে এটা বুঝতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, এটা খুবই জটিল বিষয়। আমার দেশ, আমার খেলোয়াড়, আমার পতাকা, আমার নিরাপত্তার পক্ষে আমি নিশ্চয়ই দাঁড়াবো, কিন্তু আমাকে আমার কৃতকর্মের কথাও বিবেচনা করতে হবে। এবং আরেকটা কথা বলি, যাদের আর মাত্র হাতে 1.5 মাস সময় বা 2 মাস সময়, যদি নির্বাচন হয়ে ক্ষমতা হস্তান্তর হয়, তাহলে তাদের আরো অনেক বেশি সহনীয় হওয়া উচিত। কারণ আপনি ওই ওবায়দুল কাদেরের কথায় আবার ফিরে আসছি, মিষ্টিটা খেয়ে খালি প্লেট রেখে যায়েন না, যাতে আমাদের অসুবিধা হয়। প্লিজ খালি পেটটাও নিয়ে যান, আমরা নতুন প্লেট কিনতে পারবো।
এই জঞ্জালগুলি রেখে যায় না। আপনাদের এই যে সব দিকে যে গুবলেট পাকানোর একটা জঞ্জাল পাকানোর একটা সিস্টেম হঠাৎ ফুঁসে ওঠা কোনো কারণ ছাড়া, কারণ ওদের পক্ষে দাঁড়ানোর কোনো যুক্তি নেই, এই জন্য এটা পেলে এটাতে ফুঁসে উঠছে, ওইটা পারলে ওইটাতে ফুঁসে উঠছে। কিন্তু যে জায়গায় তাদের ফুঁসে ওঠা দরকার তারা কিন্তু ফুঁসে উঠছে না। ফুঁসে ওঠার দরকার ছিল এই যে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন হচ্ছে, কয়েকটা মানুষকে পুড়িয়ে মারা ফেলা হয়েছে। তারপরে দেখলাম এক আওয়ামী লীগের চেয়ারম্যান মুসলিম ভদ্রলোক তার স্ত্রীকে বলছে যে 2 দিনের জন্য নিয়ে যাচ্ছি, 2 দিনের পর ফেরত দেবো, ভাবি আমরা মানুষ খারাপ না, হাতে এত বড় বড় বন্দুক। এগুলোর ব্যাপারে আপনারা ফুঁসে উঠছেন না কেন? এগুলো তো আসল জিনিস না, নিরাপত্তা তো আসল জিনিস। জি জি জি। মানে নিরাপত্তার কথা যখন বললেন, তো নিরাপত্তা নিয়ে একটা কথা বলি আপনাকে, যে আর 1 মাসের একটু বেশি আছে নির্বাচনে। নির্বাচনটা তো মনে করেন আপনার খুবই একটা স্বার্থ সংশ্লিষ্ট বিষয়, কিন্তু নির্বাচিত হওয়ার জন্য 10-12 জন লোক মাঠে থাকে, যে যার মতো শক্তি প্রয়োগ করে। তো সেখানেও কিন্তু অনৈতিক ভাবে শক্তি প্রয়োগের একটা প্রতিযোগিতা দেখা দিতে পারে, এরকম আশঙ্কা আমরা সবসময় দেখেছি। তো সেইটাকে নিয়ন্ত্রণে রাখার জন্য যে আইন শৃঙ্খলা বাহিনী, তাদের কি সেই মনোবল আছে কিনা, তারা সেই সক্ষমতা এই মুহূর্তে আছে কিনা, এটা কিন্তু আমরা আসলে বুঝতে পারছি না। এই যে আপনি যে ঘটনাগুলির কথা বললেন, এগুলোর তো মানে কেন হতে পারে, কেন ঘটতে পারে? কারণ যারা ঘটায় তারা জানে আমার কিছু হবে না। আপনারা দেখেছেন 2 দিন আগে হবিগঞ্জের যে ঘটনাটা, আপনার ডিগ্রি ক্লাসে পরে একজন সে ওসির সামনে দাঁড়িয়ে বলছে আমি যে দেখেছি ওটা। আমরা আপনাকে বসিয়েছি, আমরা থানা পুড়িয়ে দিয়েছিলাম, আমরা এসআই সন্তোষকে আগুন জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছিলাম, অথবা আমাদের কথা আপনাকে শুনতে হবে। এটা সামাজিক মাধ্যমে প্রচার হওয়ার পরে একটা চাপ আসে, এবং চাপের কারণে সেই থানায় তাকে গ্রেপ্তার করা হয়। কিন্তু সেই মধ্যরাতেই তাকে আবার কোর্ট বসিয়ে জামিনও দেওয়া হয়। এবং এই সমস্ত ঘটনা যখন ঘটে, তখন অপরাধীদের মনোবল কি চাঙা হয় না? পাশাপাশি পুলিশের মনোবল কি আরো কমে যায় না? যদি কমে যায়, এই দুটোর বাস্তবতাকে সামনে রেখে সামনে নির্বাচনে আপনি কিভাবে আশা করেন যে খুব শান্তিপূর্ণ পরিবেশ থাকবে? তার আগে আমি একটা কথা বলি মাসুদ ভাই, আনিস আলমগীর কি এরকম কোনো কথা বলেছিল সন্ত্রাসের পক্ষে? আপনি এমনি দেখেন তো চিন্তা করে, যারা জেলে আছে, কারাগারে নিয়ে গেছে যেসব সাংবাদিকদের, তারা কি এরকম কিছু বলেছিল? তারা কি এরকম কোন থ্রেট দিয়েছিল পুলিশ মিলিটারির সামনে দাঁড়িয়ে? তাদেরকে এবং আপনি তাদের ঢুকায় রাখছেন, জামিন হচ্ছে না, তাদের তাদের জামিন হচ্ছে জামিন না। দেন নাই আপনি। মধ্যরাতে কোর্ট বেশি একটা সন্ত্রাসীকে জামিন দেওয়া হচ্ছে, সেইখানে আপনি বলছেন যে ইলেকশন ফেয়ার হবে। ইলেকশন এখন যেটা মনে হচ্ছে যে ইলেকশন উইল বি হেল্ড, একটা ইলেকশন হয়তো হবে, সেটা হয়তো আন্তর্জাতিক চাপে হবে। আমাদের একটা সৌভাগ্য, আমাদের বাড়ির আশেপাশে ট্রাম থাকে না, বুঝছেন? আওয়ামী লীগের জন্য দুর্ভাগ্য, যারা ক্ষমতায় আছে তাদের জন্য সৌভাগ্য। ট্রাম যদি আমাদের দেশে আশেপাশে থাকতো, ও ওদের প্রত্যেক রাখতে একটা করে নিয়ে যেত তুলে, বুঝছেন? এবং আপনার যেটা হয় যে দেখেন, দ্য মিনিং অফ ডেমোক্রেসি পৃথিবীতে আসলে বদলে গেছে। এই যে ভেনিজুয়েলার মতো একটা তৈল সমৃদ্ধ দেশ, সোনা আছে, বিভিন্ন ভাবে একটা সমৃদ্ধ দেশ, তার শাসক যতই খারাপ হোক, আপনি কি আসলে তাকে মধ্যরাতে তুলে নিয়ে যেতে পারেন? এরকম আজকে আপনার জাতিসংঘ কেউ উদ্বেগ কিছু প্রকাশ বলেন না, করেছে। ট্রাম্প জি, তাকে উঠিয়ে নিয়ে গেল, কেউ তো তেমন কোনো নিন্দাও করলো না, বুঝলাম, এটাও বুঝলাম না না। না না, বুঝতে হবে তো, আপনার ওয়েস্ট ইউরোপ মানে ফুল ইউরোপ এবং আমেরিকা নিন্দা না করলে আর কোনো নিন্দা নাই। আপনাকে তাহলে আমি একটা ছোট্ট ঘটনা বলি, আমাদের জানি না সময় কতটুকু আছে, একটা ছোট্ট বলি। আপনি ওয়ার্ল্ড কাপে আপনি খেয়াল করেন, কিন্তু প্রত্যেক বছর ফুটবল ওয়ার্ল্ড কাপে ইংল্যান্ডের একজন হিরো হবে, পৃথিবী কাঁপাবে। যেমন ধরেন ব্যান্ডিট লাইক বেকামের মতো। কিন্তু আসলে না, অত বড় না। কারণ মিডিয়া বড় করে, মিডিয়া ইংল্যান্ড থেকে একজন না একজনকে বড় করবে। এবং আপনাকে আমি মানে স্পষ্ট করে বলছি, ম্যারাডোনার সমস্ত পতনের কারণ ছিল ইংল্যান্ডকে 2-1 গোলে হারানো। ওই যেদিন শিরোনাম হয়েছিল ফকল্যান্ড 2 ইংল্যান্ড 1, হ্যাঁ সেনি ম্যারাডোনার হ্যাঁ। জন্য নির্ধারণ হয়ে গেছে, বুঝছেন? তার মানে কি, মিডিয়া ওদের হাতে, রয়টার বলেন, আপনার কি বলেন, বিবিসি বলেন, হোয়াট এভার, সিএনএন বলেন, ওদের হাতে। ওরা যেভাবে পোর্ট্রে করবে, প্রজেক্ট করবে, আপনি সেভাবে দেখবেন। যে ওরা করছে না, আপনি কি সাউথ আমেরিকান ল্যাঙ্গুয়েজ বোঝেন? আমরা কি স্প্যানিশ বুঝি? আমরা কি হিব্রু বুঝি? আমরা কি পার্সি বুঝি? কাজে আমরা পারবো না। ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজের মিডিয়া যাদের হাতে, তারা যেটা বলে সেটাই আমরা গিলি।
জি, আপনার এক বাড়িতে এক চাকর ছিল, তো আপনার তাকে কে আসছে জিজ্ঞেস করছে তোর বাবু কই, বলে ভাত খায়। দিছে এক থাপ্পড় পরে তারে, বলে এই কখনো বলবি না ভাত খাই। বলে কি বলবি? বলবি বাবু ভোজন করে। আর যদি জিজ্ঞাসা যে তুই কি করো, কই বলবো ভাত খাই। দিছে আরেকটা থাপ্পড়, বলবি তুই ভাত খাস না, তুই বলবি আমি গিলি, আমি ভোজন করি তুই গিলস, তো আমরা গিলি। বুঝছেন? আমাদের আমাদের নিয়তি হচ্ছে গেলা, আমাদের কিছু করার নেই। না, এটা আসলেই খুবই দুর্ভাগ্য। কিন্তু মানে একটা বিষয় হলো কি জানেন, যে এটা কিন্তু মানে আপনি যে কথাটা বলেন আনিস আলমগীরের কথা তুলনাটা করলেন, আমি আপনাকে এই সুযোগে আনিস আলমগীরকে যে গ্রেফতার করা হয়েছে এবং ওখানে যে এফআইআরটা আছে, মানে যিনি অভিযোগ করেছেন, অভিযোগ উনি যা লিখেছেন, যে তার দুটো আপনার ইয়ের কথা বলেছেন, যে টকশোতে উনি কি বলেছেন, এবং এটা পড়ে নিয়ে ওনার মনে হয়েছে যে উনি নাকি নিষিদ্ধ দলের পক্ষে এক ধরনের মানে প্রাসঙ্গিকতা তৈরি করছেন, নিষিদ্ধ দলের পক্ষে। অ্যাডভোকেসি করেছেন, আমি হ্যাঁ। না, আমি বিচারকের যে কাণ্ডজ্ঞান নিয়ে আমার একটু মানে হলো, দ্বিধা হলো, যে একজন বিচারক তো ওটা দেখেছেন, তিনি তো তাকে জেলে পাঠিয়েছেন, যে তাকে জামিন দেওয়া যাবে না। বাংলাদেশের নিষিদ্ধ দলের পক্ষে বয়ান উনি কিভাবে তৈরি করলেন? কারণ আমি ওটা আবার দেখেছি, ওখানে উনি কি বলেছেন। আচ্ছা, হয়তো ওই কথাটা কোনো না কোনো ভাবে হয়তো মনে হতে পারে যে আওয়ামী লীগের উপর অবিচার হচ্ছে, এমন কথা উনি বলেছেন। কিন্তু আওয়ামী লীগ তো নিষিদ্ধ দল নয়। খেয়াল করেন খুব, আমি যদি আইনের কথা ভাবি, এক্স্যাক্টলি, আমি এটাই বলছি। আওয়ামী লীগ তো নিষিদ্ধ দল নয়। বাংলাদেশে নিষিদ্ধ দল হলো এই হ্যাঁ, মুহূর্তে দুটো, একটা হলো হিজবুত তাহরির, একটা হলো ছাত্রলীগ। ছাত্রলীগ হলো নিষিদ্ধ। তো ওখানে তো হিজবুত তাহরির এবং ছাত্রলীগের পক্ষে উনি কোনো বয়ান তৈরি করেন নাই। তো এইটা উনি দিয়ে দিলেন, লেখলেন। আর যদি আওয়ামী লীগের পক্ষে কেউ কিছু বলেন, যে যেমন ধরুন হিজবুত তাহরিরকে নিষিদ্ধ করছে, আমি যদি মনে করি হিজবুত তাহরিরকে নিষিদ্ধ করা উচিত হয় নাই, আমি যদি মনে করি কোনো দলকে নিষিদ্ধ করা ঠিক না, তাহলে কি আপনি আমাকে ধরে অ্যারেস্ট করে ফেলাবেন? সরকারের কোনো একটা কর্মকাণ্ড জি। আমি কি সমালোচনা করতে পারবো না? তো এখন তাকে নিয়ে গেল এবং তার জামিনও হলো না, আজকে প্রায় 1 মাসের উপরে হয়ে গেছে। আনিস আলমকে জামিন। কমিশন, প্রশাসন ও পুলিশ গুলশানের আন্ডারে চলে গেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চল হাসনাত আব্দুল্লাহ। এখানে নির্বাচন কমিশনকেও দায়ী করছে, শুধু প্রশাসন না। নির্বাচন কমিশন যেমন এই জামাতের প্রার্থীদের সেম কাগজপত্রে জামাতের প্রার্থীর নমিনেশন বাতিল আর বিএনপিটা বৈধ, সেম কাগজপত্রে দ্বৈত নাগরিকত্বের ক্ষেত্রে 4 জায়গায় এই ধরনের ঘটনা ঘটেছে। তো এই বিষয় নিয়ে যখন আমি নিজেই নির্বাচন কমিশনের একজন অতি গুরুত্বপূর্ণ কর্মকর্তার সাথে আলাপ করলাম, তখন বলছে আমাদের কিছু করার নেই, সমস্যা নেই, আপনারা আপিল করেন। এর মানে আসলে তারাও এই ধান্দাবাজির সাথে জড়িত বলে মনে হচ্ছে, এবং তারা অনেকটা অসহায় যদি সেটা না হয়ে থাকে। এর মানে প্রশাসন চাচ্ছে, প্রশাসনের ভূমিকাটা কি দেখেন, তাদের যে সুপ্রিমেসি ওইটা ধরে রাখতে চাচ্ছে, যে ক্ষমতায় যেই আসুক আমাদেরকে আব্বা মানতে হবে, রাষ্ট্রে আমাদের সবচেয়ে গুরুত্ব থাকবে, এইটা নিশ্চিত করতে যাচ্ছে প্রশাসন। কিন্তু আমরা জনগণের সার্ভেন্ট, চাকর, জনগণের শাসন কায়েম হোক, আমরা চাকরি করি, আমরা হুকুমের দাস, এ ধরনের মানসিকতা তাদের মধ্যে নেই। হাসিনার আমলে ক্ষমতা চর্চা করতে করতে, কারণ হাসিনা আমলে এই প্রশাসনের লোকজন এই ডিসিএসপিরাই হাসিনাকে জিতিয়ে দিয়েছে, রাতে নির্বাচন করে, দামি নির্বাচন করে, আর এর বিনিময়ে তারা অগাধ ক্ষমতা এক্সারসাইজ করেছে। এই ক্ষমতা এক্সারসাইজের মাত্রাটা ছিল মারাত্মক। যেমন দর্শক, বরিশালের সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেনিয়াবাদ সাদিক আব্দুল্লাহ শেখ হাসিনার সরাসরি আত্মীয়, শেখ হাসিনার আপন ফুফাতো ভাইয়ের ছেলে আবুল হাসনাত আব্দুল্লাহর ছেলে। তিনি বেয়াদবি করেছিলেন একজন ইউএনওর সাথে। সেই ইউএনও আবার আমার খুব কাছের বড় ভাই, আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার হলের বড় ভাই, একসাথে নামাজ পড়তাম, একসাথে খেতাম। আমি টিভিতে দেখে চিনে ফেলেছি তখনকার সময়, এটা কমপক্ষে 4 বছর আগের কথা হয়তো। আমি দেখে চিনে ফেলেছি যে এই তো মনির ভাই। মনির ভাই অত্যন্ত ভদ্র ছেলে, নিরীহ ছেলে। তিনি ফেয়ারলি বিসিএস দিয়ে নিয়োগ পেয়েছেন এবং ফেয়ারলি ওখানে গিয়েছেন। তিনি কোনোদিন কোনো রাজনীতি করেননি, কিন্তু আওয়ামী লীগ আমলে চাকরি করতে হলে তো তাদের পা চাটতে হতো, শেখ হাসিনাকে আব্বা আব্বা বলতে হতো, শেখ মুজিবকে। দ্যাট ওয়াজ রিয়ালিটি। সে মনির ভাইয়ের সাথে বেয়াদবির এখন মনির ভাই তো
ইউএনও মানুষ বরিশাল সদরের, সে অত্যন্ত ভদ্র এবং নিরীহ ছেলে, তিনি মাথা নিচু করে সেখানে পরাজিত হয়ে এসেছেন, কিন্তু তিনি কোনো উচ্চপত্র করেননি। কিন্তু তিনি তো অ্যাডমিন ক্যাডার, তার অ্যাডমিন ক্যাডারদের সংগঠন রয়েছে, তারা রাষ্ট্রে অত্যন্ত প্রভাবশালী, অনেক এমপি মন্ত্রীর চাইতে পাওয়ারফুল। শেখ হাসিনা তাদেরকে পাওয়ার দিয়েছে, দুর্নীতি করার সুযোগ দিয়েছে, মেগা প্রজেক্টের মাধ্যমে লুটপাট করার সুযোগ দিয়েছে, পাওয়ার দিয়েছে। কেন দিয়েছে? তারাই তো হাসিনাকে অবৈধ নির্বাচনের মাধ্যমে টিকিয়ে রেখেছে। তারা হাসিনাকে বলেছে, আপা আপনার আত্মীয় হোক আর যা হোক মেয়র আমার অ্যাডমিন ক্যাডারের সাথে বেয়াদবি করেছে, অতএব তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। শেষ পর্যন্ত ওই এক ঘটনায় সাদিক আব্দুল্লাহর রাজনীতি নাই হয়ে গেছে। যারা জানেন না এখন জেনে নিন। সাদিক আব্দুল্লাহকে নির্বাচন সামনে রেখে খুনোখুনি ও অবৈধ অস্ত্র ব্যবহারে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে রয়েছে উদ্বেগ। আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনো সন্তোষজনক পর্যায়ে পৌঁছায়নি। রাজনৈতিক বিরোধ, আধিপত্য বিস্তার, ব্যক্তিগত শত্রুতাকে কেন্দ্র করে প্রাণ ঝরছে এবং এসব কারণে নিরাপত্তা জনিত শঙ্কা গভীর হচ্ছে সাধারণ মানুষের মনে। জামাত নেতা বলছে, আরেকটি পত্রিকা রিপোর্ট, জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান বলছেন, দেশে এখনো অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ সৃষ্টি হয়নি। সরকারের অন্যতম সাবেক প্রভাবশালী উপদেষ্টা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলছেন, আপাত দৃষ্টিতে আরও একটি পাতানো নির্বাচনের চেষ্টা চলছে। অর্থাৎ সন্দেহ সংশয় শুধু নির্বাচন অনুষ্ঠান নিয়ে নয়, নির্বাচনের ধরন নিয়েও নানান ধরনের সন্দেহ সংশয় রয়েছে। মিস্টার শফিকুল আলমের উদ্দেশ্যে বলতে চাই, এখন পারলে ধরুন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান সাহেবকে, পারলে ধরুন এনসিপি নেতা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে, তাদেরকে নজরদারিতে রাখা হয়েছে তো? প্রশ্ন রাখতে চাই। আবার আমরা জানি যে নির্বাচনের জাতীয় এবং আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা বাড়াতে বিদেশি পর্যবেক্ষকদের সব ধরনের খরচ বহনের ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন। সম্ভবত এটি প্রথমবারের মতন এ ধরনের ঘোষণা। কেন বহন করতে হবে সব ধরনের খরচ তাদের? মানে যাতে তারা বেশি বেশি আসে, তাদের সরব উপস্থিত থাকে। তো এটিকে আবার অবিমৃশ্যকারী সিদ্ধান্ত বলে অভিহিত করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ, টিআইবি। টিআইবি বলছে যে এতে হিতে বিপরীত হতে বাধ্য। কী ধরনের বিপরীত কর্মকাণ্ড করতে পারে? বিদেশি পর্যবেক্ষকদের খাওয়া দাওয়ার খরচ বহন করতে পারলে দেশি পর্যবেক্ষকদের ক্ষেত্রেও কেন একই ব্যবস্থা প্রযোজ্য হবে না, প্রশ্ন তুলছে টিআইবি। তারা বলছে যে তাছাড়া এই সিদ্ধান্ত বলবৎ হলে একদিকে সুযোগ সুবিধা প্রাপ্তগণ ভাড়াটে হিসেবে পরিগণিত হওয়ার যেমন ঝুঁকিতে থাকবেন, অন্যদিকে তারা নির্বাচন কমিশনের আতিথেয়তায় স্বার্থের দ্বন্দ্বমুক্ত থেকে কতটা স্বাধীন ও নিরপেক্ষভাবে নির্বাচনকে মূল্যায়ন করতে সক্ষম হবেন সে ব্যাপারে সন্দেহ রয়েছে। খুব স্বাভাবিক, একটা জানাতন মানে নির্বাচন হবে, সেখানে আমাকে খাইয়ে দাইয়ে মানে 5 স্টার হোটেলে রাখার ব্যবস্থা করবেন, আমি সেই নির্বাচন সম্পর্কে কেন কিভাবে বলবো যে না নির্বাচন সুষ্ঠু হয়নি? টিআইবি সেই প্রশ্নটাই তুলেছে এবং সেই জায়গা থেকে যদি প্রশ্ন ওঠে যে সত্যি সত্যিই তাহলে কি সরকার একটি লোক দেখানো নির্বাচন করতে চাচ্ছে, যেটি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, নির্বাচনকে প্রভাবিত মানে নির্বাচনের ফলাফলকে প্রভাবিত করতে চাইছে নির্বাচন কমিশন বা সরকার? এখন প্রশ্ন হচ্ছে প্রেস সচিবের এ ধরনের মন্তব্য কেন? নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ করলে, সন্দেহ প্রকাশ করলে, কোনো ধরনের সমালোচনা করলে নজরদারিতে রাখা হবে তাদেরকে। আর নজরদারিতে রাখার অর্থ কি? যে কোনো সময় আটক করা হবে, যে কোনো সময় তাদের বিরুদ্ধে যে কোনো ব্যবস্থা গ্রহণ করা হবে। এর মধ্য দিয়ে সরকারের স্বৈরাচারী কিংবা ফ্যাসিবাদী মানসিকতার পরিচয় স্পষ্টভাবে ফুটে ওঠে কিনা? নির্বাচন না হওয়ার নিশ্চয়ই অনেক ধরনের ষড়যন্ত্র বিভিন্ন মহল থেকে চলছে। সরকার যদি বলছে যে মানে আওয়ামী লীগের কথা বলছে, ফ্যাসিবাদী শক্তি বা পরাজিত শক্তি নির্বাচন বানচালের চেষ্টা চলছে, যদি তাই হয়ে থাকে তাহলে সেদিক থেকেও নির্বাচন না হওয়ার নানান ধরনের সন্দেহ সংশয় থাকতে পারে। কোন যুক্তিতে প্রেস সচিব এই কথাটি বলেন? আবার
যারা এই সরকার টিকিয়ে রাখতে চায় শুধুমাত্র তাদের নিজেদের প্রভাব প্রতিপত্তি বজায় রাখতে। আমরা জানি বেশ কয়েকটি ভরকেন্দ্র রয়েছে সরকারের, তাদের কেউ কেউ সহজে নির্বাচন চায় না, নির্বাচন হলে তাদের পরাজয় নিশ্চিত, এবং এই কারণে যতদিন এই সরকার টিকিয়ে রাখা যায়, টিকিয়ে রেখে প্রশাসনের সব চাকরি করব না। আমি এরপর থেকে বিভিন্ন পত্রপত্রিকায় লিখি, যেমন আপনার জার্মানির থেকে বের হয়ে যায় ডয়চে ভেলেতে আমি নিয়মিত কলাম লিখি। বাংলাদেশে একটা পত্রিকা আছে আজকের পত্রিকা, এখানেও আমি নিয়মিত কলাম লিখি। আরও অনেক পত্রিকায় কিন্তু আমি কলাম লিখি, এবং যারা কলাম এরকম লিখেন তারাও সাংবাদিক। এমনকি যে সাংবাদিকের নাম আপনি কখনো দেখেন না, যিনি একটা পত্রিকার, আমরা অনেক সময় আমরা অনেকে বলি প্রুফ রাইটার, আসলে প্রুফ রাইটার না, তারা হলো সহ সম্পাদক বলি আমরা বাংলায়। তো যারা প্রুফ দেখেন তাদের নাম কিন্তু আপনারা কোথাও পাবেন না, কিন্তু ওনারা সাংবাদিক ভাই, সাংবাদিকতার সংজ্ঞার মধ্যে ওনারা পড়েন। কাজে পত্রিকা চাকরি না করেও যে সাংবাদিকতা করা যায়, তারা হলে ফ্রিল্যান্সিং কথাটা আসলো কেন, ফ্রিল্যান্স সাংবাদিক কথা আসলো কেন? সারা দুনিয়াতে এটা আছে, অনেক বড় বড় সাংবাদিক আছে তারা ফ্রিল্যান্সিং করে। আমি ছোট সাংবাদিক, বাট ফ্রিল্যান্সিং করি। তার বাইরে আমি এখন তো মনে করেন আপনার মানে ট্রেডিশনের বাইরে এই সোশ্যাল মিডিয়ারও সাংবাদিকতা আছে। আমি সেখানে যে আমার যে ইউটিউব চ্যানেল আছে, আমি সেখানেও কিন্তু সাংবাদিকতার যে চরিত্রটা, যে পলিসিটা, যে নৈতিকতাটা, সেটা বজায় রাখার চেষ্টা করি। তো যা হোক, আমি আমার মতো সাংবাদিকতা করি। তো এরকম অনেকগুলি পেশাই কিন্তু আছে, যে আপনি কোনটা দিয়ে আপনার জীবন নির্বাহ করেন ওটাই হলো আপনার পেশা। পেশাটা কি? পেশা কিন্তু ওইটাই, যে কাজের মাধ্যমে আপনি জীবন নির্বাহ করেন, আপনার পরিবার চালান, সেটাই হলো আপনার পেশা। তো আমার বক্তব্যটা ছিল যে যারা নাকি এরকম মনোনয়নপত্র দাখিল করেছেন, ওনাদের আসলে পেশাটা কি? আমি এই কথা প্রশ্ন আমার জেগেছে এই কারণে যে আমি অনেকগুলো মানে অনেক প্রার্থীর আমি হলফনামা দেখেছি। কারো পেশা চিকিৎসা, কারো পেশা ব্যবসা, কারো পেশা আইন ব্যবসা, কারো পেশা মাছের ব্যবসা, এরকম কারো ব্যবসা ইদানিং দেখতেছে একটা পরামর্শক, এরকম নানা ধরনের পেশা। রাজনীতি পেশা আমি খুবই কম পেয়েছি, আমি এই যাবৎকালে যতগুলি দেখেছি খুব কম পেয়েছি। তো আমার প্রশ্নটা হলো, আপনি তো আসলে আপাতমস্তক রাজনীতিক, তাহলে আপনার পেশা হিসেবে রাজনীতির কথা লিখবেন না কেন? এটা বলতে যে আমি উদাহরণ হিসেবে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের উদাহরণটা একটা টেলিভিশনের টকশোতে আমি বলেছি। সেটা হলো নিউজ চ্যানেল 24 নামে একটা টেলিভিশন, সেই টেলিভিশনে 2 দিন আগে আমি বলেছি যে জামায়াতের আমির যিনি আছেন ওনার পেশাটা কি আসলে। উনি তো ফুল টাইম রাজনীতি করেন, এবং জামাতের রাজনীতিটা কিন্তু এমনই, জামাতে যারা ফুল টাইম রাজনীতি করেন তাদেরকে জামাত দলীয়ভাবেই তাদেরকে টাকা দেয়। এটা আমি ভালো, আমি পছন্দ করি এটা। তাহলে ওনার পেশাটা কি? ওনার মনোনয়নপত্রে, দাখিলকৃত মনোনয়নপত্রে হলফনামায় উনি দিয়েছেন ওনার পেশা হলো চিকিৎসক। এখানে আসলে দুটো পয়েন্ট হলো, বর্তমান পেশা উনি লিখেছেন, আপনারা দেখুন আমি এখানে দিয়ে দিচ্ছি। ওনার বর্তমান পেশা দিয়েছেন চিকিৎসক, ওনার পূর্বতন পেশা দিয়েছেন চিকিৎসক, ওনার স্ত্রীর পেশা হলো গৃহিণী, ওনার স্ত্রীর পূর্বতন পেশা হলো গৃহিণী। এই হলো উনি বলেছেন। প্রথমত ব্যাকরণগত একটা ভুল আছে, ওনার পেশা চিকিৎসা হবে, চিকিৎসা সেবা হবে, চিকিৎসক কেন আমি বুঝতে পারলাম না, চিকিৎসক তো হলো না। যাই হোক, তারপরে আমি ধরে দিলাম ঠিক আছে। তো আমি এই জায়গাটাতে একটা প্রশ্ন করেছিলাম যে পেশায় যদি উনি চিকিৎসক হন, তাহলে ওনার চেম্বারটা কোথায়, উনি কোথায় চিকিৎসা করেন? আমি এই প্রশ্নটা করেছিলাম যে কেন ভাই আপনি লিখতেন যে আপনার পেশা রাজনীতি, কোনো সমস্যা তো নাই, আপনার পেশায় চিকিৎসক হয় কি করে? আপনি তো কোথাও চেম্বার করেন না, আপনি তো কোথাও চিকিৎসা শাস্ত্রের কোনো কাজই এখন করেন না, আপনি ফুল টাইম পলিটিক্স করেন। এবং ফুল টাইম পলিটিক্স করা তো কোনো অন্যায় কাজ না, এটা তো ভালো কাজ। আপনি ফুল টাইম পলিটিক্স করেন বলেই তো আপনি রাজনীতিতে আসছেন, আপনি এখন ইলেকশন করছেন, জনগণের কাছে ভোট চাচ্ছেন, জনগণ ভোট দিলে আপনি দেশের প্রধানমন্ত্রী অথবা বড় কোনো গুরু দায়িত্বে যাবেন, এটা তো কোনোটাই কোনো আপত্তি নাই। আপনি আপনার যোগ্যতার কারণে পলিটিশিয়ান হয়েছেন, তাই না? যা হোক, আমার ওই বক্তব্যকে কেন্দ্র করে আমি হঠাৎ করে দেখলাম যে গতকালকে একজন বিখ্যাত ব্যক্তি একটা পোস্ট দিয়েছেন। সেই বিখ্যাত ব্যক্তি হলেন মিস্টার পিনাকি ভট্টাচার্য। উনি প্যারিসে থাকেন এবং ওখানে বসে বসে দেশ উদ্ধার করেন। কোনো সমস্যা নাই, দেশ উদ্ধার করলেই হলো এক জায়গা থেকে, এটা আমার কোনো আপত্তি নাই। উনি মাঝে মাঝে আমার পেছনে লাগেন, আমাকে বিখ্যাত করার জন্য লাগেন। উনি হলেন একজন আসলে বিখ্যাত ব্যক্তি, কিন্তু ওনার অনেক ফলোয়ার ফেসবুকে, ওনার ইউটিউবে কোনো কিছু দিলেই মিলিয়ন ভিউ হয়।
তো যখন উনি আমার কথা বলেন আমি একটু খুশি হই যে এত লোক আমার নাম জানতেছে, খারাপ কি। আবার উনি কথাবার্তা একটু অশ্লীল টশ্লীল বলেন, তো ওটা নিয়ে আমি কিছু মাইন্ড করি না। আমি মাইন্ড করি না এই কারণে যে ওনার বাড়ি হলো বগুড়ায় আর কি, তো আমারও শ্বশুর বাড়ি বগুড়ায়, সেই হিসেবে আমি ধরেই নিয়েছি যে বগুড়ার জামাই হিসেবে হয়তো ওনার কাছ থেকে এতটুকু মানে রসিকতা আমি পেতেই পারি। উনি কালকে একটা পোস্ট দিয়েছেন, সেই পোস্টের মূল বক্তব্য হলো আমার একটা ছবিও দিয়ে দিয়েছেন। সেই চ্যানেল 24 অনুষ্ঠানে আমি কথা বলছিলাম যে তারা একটা ছবি দিয়েছেন, এবং উনি কি লিখেছেন আপনাদের আমি একটু পড়ে শোনাই। উনি লিখেছেন, 80-র দশকে ডক্টর কামাল হোসেন প্রেসিডেন্ট ইলেকশনে দাঁড়াইছে, স্থানীয় বিএনপির নেতা জিয়াউর রহমানের ক্যাম্পেইন করতে যায় বলতেছে ডাক্তার কামাল হোসেন রে কখনো রুগীর চিকিৎসা করতে দেখেছেন? ওই জিন্দগিতে একটা রুগীর চিকিৎসা করিছে? এই জামানায় জিয়াউর রহমানের পুত্র কথা কামালরে পাইছে, ওই ডাক্তার শফিকের চেম্বার খুঁজিচ্ছে। এই হইতেছে বাঙ্গু এলিট, এরে নিয়ে আমরা বিপদে আছি। কিন্তু ভাবেন একবার ওই মহাথির মোহাম্মদ রে চে গুয়েভারা বা ফুটবলার সক্রেটিসের চেম্বার দেখতে চাইলে কিন্তু সারা দুনিয়ায় বিপদে পড়বে। এই হলো ওনার লেখা, ওনার স্টাইল এরকম। ওই যে বললাম পড়াশোনা করেন, তার প্রমাণ হলো উনি জানেন যে মহাথির মোহাম্মদ পেশায় ডাক্তার, চে গুয়েভারা পেশায় ডাক্তার ছিলেন, এবং ব্রাজিলের ফুটবলার ছিলেন যিনি সক্রেটিস, উনিও পেশায় ডাক্তার ছিলেন। কাজে উনি জানেন। এবং আমার মজার ব্যাপার হলো পিনাকি ভট্টাচার্য সাহেব নিজেও পেশায় ডাক্তার ছিলেন, মানে উনি ডাক্তারি পড়েছেন আর কি। তো এদের চেম্বার খুঁজলে নাকি পৃথিবী বিপদে পড়বে। তো ভাই পিনাকি ভাই, আপনাকে একটা কথা বলি, আমি তো ডাক্তার লেখার কারণে তো চেম্বার খুঁজিচ্ছি না, আমি তার চেম্বার খুঁজিচ্ছি এই কারণে যে উনি লিখেছেন যে উনি পেশায় ডাক্তার। উনি যদি ওই হলফনামায় পেশায় জায়গায় ডাক্তার না লিখে লিখতেন রাজনীতিবিদ, তাহলে কিন্তু আমি এটা খুঁজিতাম না। আমি ভালো বগুড়ার ভাষা বলতে পারি না, যদিও বগুড়ার মহিলার সঙ্গে থাকি, কিন্তু ভালো বলতে পারি না, আমি খুঁজিতাম না ভাই। যেমন আপনি ডাক্তার লেখেন, আপনার মানে আপনি ডাক্তারি পড়াশোনা করেছেন, কিন্তু আপনার চেম্বার কিন্তু আমি খুঁজবো না, কারণ পেশায় আপনি ওষুধ কোম্পানিতে চাকরি করতেন, এখন আবার অন্য কোনো কোম্পানিতে চাকরি করেন। আপনি তো পেশায় যদি বলেন যে আমি পেশা ডাক্তার, আমি বলে আপনি পেশা হলো চিকিৎসা, যদি এটা আপনি বলেন তাহলে আমি খুঁজবো, নাহলে আমি খুঁজবো কেন? এখন প্রশ্ন হলো যে উনি লিখেছেন নিজের হলফনামায় যে ওনার পেশা হলো চিকিৎসক, লিখেছেন বলে আমি জিজ্ঞাসা করেছি। আর এটা কিন্তু ওই কারণে যে আপনি তো আসলে চিকিৎসক নন, আপনি ডাক্তারি পড়েছেন, আপনি চিকিৎসা শাস্ত্রে ডিগ্রি নিয়েছেন, কিন্তু আপনি পেশাদার চিকিৎসক এখন নন। আপনি লিখতে পারতেন আপনার পূর্বতন পেশা চিকিৎসা, বর্তমান পেশা রাজনীতি, কোনো আপত্তি ছিল না আমার। আমি ওই অর্থে বলেছি। যেমন আপনি পিনাকি সাহেব, আপনি একসময় ডাক্তারি পড়েছেন, একসময় ওষুধ কোম্পানির আপনি একজন কর্ণধার ছিলেন, তাহলে আপনি পূর্বতন পেশা হইতে পারে ওষুধ কোম্পানির কর্ণধার, সিইও অথবা যাই হোক না কেন, সেটা নিয়ে আলোচনা যত কম করা যায় তত আপনার জন্য ভালো, কারণ ওখানে আপনার কিছু অপকর্ম আছে আর কি। যাই হোক, ওটা বাদ দেন, ওইটা আবার বলি না, বললে আবার রেগে মেগে আমার নামে আবার একটা মানহানি মামলার জন্য হুমকি দিতে পারেন। উনি কিন্তু আমার নামে একটা মানহানি মামলার উকিল নোটিশ পাঠিয়েছিলেন, ভেরি ইন্টারেস্টিং। যদিও ওটাকে আমি খুব একটা অনার করিনি, ফেলে দিয়েছিলাম, তো কি আর করা যাবে। উনি তো আবার মামলাটা করেন নাই কেন বুঝতে পারলাম না, করলে একটু খুশি হইতাম, শ্বশুরবাড়ির দিক থেকে একটা উপহার পাইতাম আর কি। যা হোক, সে আলোচনা বাদ দিই। কাজে আমি ওই জন্য লিখেছি। কাজে আমার প্রশ্নটা মূলত ছিল যে রাজনীতিবিদরা যখন হলফনামা দিবেন, সুতরাং সে হলফনামায় এমন এমন কথা লিখবেন না যাতে নাকি সাধারণ মানুষ বিভ্রান্ত হতে পারে। সেই জন্যই আমি কথাটা বলেছিলাম। যেমন আমি একটা উদাহরণ দিয়ে বলি আপনাকে, এই যে তারেক রহমান সাহেব যে হলফনামা দিয়েছেন, তারেক রহমান সাহেব যে আয় দেখিয়েছেন, ওটা নিয়ে আমার আপত্তি আছে, আমার সন্দেহ হয়েছে, আমার বিশ্বাস হয়নি, আমি বলেছি। কিন্তু উনি কি জানেন উনি ওনার পেশা কি লিখেছেন? উনি ওনার পেশা লিখেছেন রাজনীতি। উনি ওনার পূর্বতন পেশাও লিখেছেন রাজনীতি। উনি ওনার স্ত্রীর পেশা লিখেছেন চিকিৎসক, স্ত্রীর পূর্বতন পেশাও লিখেছেন চিকিৎসক। তার মানে ওনার স্ত্রী জীবনে চিকিৎসা পেশা ছাড়া অন্য কোনো কিছু করেনি। তারেক রহমান সাহেব জীবনে রাজনীতি ছাড়া অন্য কোনো পেশায় যুক্ত হননি। সোজা হিসাব রে ভাই, সরল পথে থাকেন।
শফিকুর রহমানের এটা ভুল হলো কেন? এটা কি শফিকুর রহমান নিজে হাতে ভুল করেছেন? আমি কিন্তু তা মনে করি না। আমি জানি আমাদের এখানে ইনকাম ট্যাক্সের ফাইলগুলো কারা পূরণ করে, এটা কিন্তু আরেকজন ইনকাম ট্যাক্সের উকিল পূরণ করে দেয়, কিন্তু অনেক কিছু লেখে। এখানেও আমার ধারণা তার হয়ে অন্য কেউ করেছেন, যিনি এই কাজগুলি করেছেন, এমনকি ওনাদের আয় টায় নিয়ে যিনি অঙ্কগুলি বসিয়েছেন, তারা ভুল করেছেন, তারা অন্যায় করেছেন। আমি তাদেরকে সতর্ক হওয়ার জন্য বলেছি। এতে গায়ে জ্বালা লেগে গেছে পিনাকি সাহেবের। কেন ভাইয়া, আপনি কি জামাতের দায়িত্ব নিয়েছেন নাকি? জামাতের পিয়ারও হয়েছেন ভাই? কারণ পিয়ারও হইেন না।